বেয়াদবদের সাথে টক শোতে আসি নাই। কেন ওকে যদি বেয়াদব? সামনে পেতাম, শোনেন, ওকে যদি সামনে পেতাম না, লিসেন লিসেন টু মি, আপনি একদম হাঁটেন। চুপ, No, no, please, please, একদম চুপ please, বাস্টার্ড, please, please, no, no, শুয়োরের no, no, বাচ্চা, no, একদম no, চুপ no, কুত্তার বাচ্চা। no, এনামুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে নিজুম মজুমদার এবং যারা দর্শকবৃন্দ আমাদের কথাগুলো শুনছেন, আপনাদের সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নিজুম ভাইয়ের সাথে এর আগেও অনেকগুলো টকশো হয়েছে। একটি টকশোতে তিনি উত্তেজিত হয়ে বের হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে গণ অধিকার পরিষদের আর কারোর সাথে কখনোই টকশো করবো না। আজকে তিনি পুনরায় আমার সাথে এসেছেন, এজন্য আমি নিজুম মজুমদার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদিও ডিবেট করার মতন একটি বিষয়, সেজন্য হয়তো তিনি এসেছেন। দেখেন, আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র, এটি কিন্তু আজকে নয়, দীর্ঘদিন ধরে কিন্তু আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন থেকেই এই ষড়যন্ত্র ছিল। ওই সময় একটি অডিও ফাঁস করা হয়েছিল। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বলা হচ্ছে যে মামুন সাহেব তার সাথে নাকি কথা বলেছিলেন। সেখানে বলা হয়েছিল আমাদেরকে যেন 125 কোটি টাকা তিনি দেন, যাতে করে আমরা আন্দোলন পরিচালনা করতে পারি। এখন কথা হলো যে তারেক রহমানের যে অডিও ফাঁস হয়েছিল, সেটা কি আদৌ তারেক রহমানের ছিল? সেই প্রশ্ন কিন্তু এখনো রয়েই গেছে। তারেক রহমান কোনো ঠুনকো ব্যক্তি না যে আসলে তিনি, তার একটি অডিও ফাঁস হলো আর সেই বিষয়ে তিনি কথা বলবেন। অর্থাৎ তার এই অডিওটি যে আসলে ফেক ছিল, সেটাই কিন্তু তার নিশ্চুপ থাকার মাধ্যমে প্রমাণিত হয়। কারণ তারেক রহমান আগামীতে হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, বা তার এরকম কিছু হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে, একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই ছোটখাটো বিষয়গুলোতে তিনি কথা বলবেন না, স্বাভাবিক। আমি মনে করি নুরুল হক নূর এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে, এইসব ছবি, এইসব অডিও, এইসব বিষয়ে কথা বলা আসলে নুরুল হক নূরকে মানায় না। নুরুল হক নূরের উচিত জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলা, এবং সেই আন্তর্জাতিক পরিমণ্ডলে নুরুল হক নূরের প্রবেশ ঘটেছে, সেই কাজটি তিনি করছেন। তিনি মধ্যপ্রাচ্যে গিয়েছেন, সেখানে আমাদের যে প্রবাসী ভাইরা রয়েছে তাদের সাথে তিনি দেখা সাক্ষাৎ করছেন, এবং তাকে মানুষ যে ভালোবাসে, উপচে পড়া ভিড়। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী গেলেও এরকম মানুষ সেখানে জমায়েত করে না। কোন মন্ত্রী এমপি সেখানে গিয়েছে, এত মানুষ ভিড় জমিয়েছে তাকে দেখার জন্য, আপনি দেখান, চ্যালেঞ্জ করেন আমার সাথে। কেউ কিন্তু যায়নি। নুরুল হক নূর বাচ্চা ছেলে, কিন্তু আপনার নিজুম মজুমদারকে বাংলাদেশের 18 কোটি মানুষ চেনে না, কিন্তু নুরুল হক নূরকে চিনে। নুরুল হক নূর মানে আপনার হাঁটুর বয়সী, কিন্তু নুরুল হক নূর এই জৈবনে যা খেলা দেখিয়েছে, সেই খেলা আপনার উবায়দুল কাদের সাহেব সারাদিন দেখাইতে চাইও কিন্তু সেই খেলা দেখাইতে পারছে না। নুরুল হক নূরকে নিয়ে শুধুমাত্র দেশীয় ষড়যন্ত্র না, আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, এবং এই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করছি। এর আগে দেখেছেন ডাকসুতে আমাদের উপর হামলা হয়েছে, হত্যা চেষ্টা হয়েছে। কারা আমাদের উপর হত্যা চেষ্টা করেছিল? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের আগ্রাসন নিয়ে যখন কথা বলা হয়, তখনই কিন্তু আমাদেরকে টার্গেট করা হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আগ্রাসন বিরোধী নেতা, যদিও আমি শুনেছি নিজুম মজুমদার ভাই একদিন তাকে কটাক্ষ করে কথা বলেছিলেন। আজকের বাংলাদেশে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হলো নুরুল হক নূর। এসব এডিট ফেডিট এগুলার বিশ্বাস করে না মানুষ। আপনি নীলক্ষেতে যান, 100 টাকা দিলে এর থেকেও ভালো এডিট করা ছবি আপনাকে দিয়ে দিবে। এর থেকে আমি আপনার এই টকশোতে আসার আগে আমি দেখছিলাম যে আসলে মানে কি কি আসলে ঘটনা ঘটেছে, কিভাবে ছবি এডিট করে, কিভাবে অডিও এডিট করে। আমি আপনাকে এখানে ধরে ধরে কিছু ডকুমেন্ট আসলে আপনাকে আমি দেখাতে চাই, যেগুলো আমি ইউটিউব সহ অনেকের সাথে, অনেক টেকনিশিয়ানের সাথে আমি কথা বলেছি। সেখানে দেখেন যে সময় টেলিভিশন, এই টেলিভিশন তো ভাই আমারও না, নিজুম ভাইয়েরও না, আপনারও না। এই টেলিভিশন কার, এর মালিককে, কি করে এই মিডিয়াটি, সেটা কিন্তু সবাই জানি। সেখানে কি বলা হচ্ছে? ভয়েস ক্লোনিং অপরাধ জগতের নতুন হাতিয়ার। আমি একটু পরে শোনাবো। সেখানে বলা হচ্ছে যে প্রযুক্তি যতই উন্নত হচ্ছে, নতুন নতুন সুবিধার পাশাপাশি সৃষ্টি হচ্ছে অসুবিধারও। ভয়েস ক্লোনিং অর্থাৎ কণ্ঠস্বর নকলের প্রযুক্তি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। শুরুতে একটি নিছক বিনোদনের জন্য হলেও বর্তমানে এই প্রযুক্তি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ডিপফেক প্রযুক্তিতে নকল কণ্ঠস্বরের ব্যবহারের মাধ্যমে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু এই ভয়েস ক্লোনিং কিংবা কণ্ঠস্বর নকলের প্রযুক্তি আসলে কি, এ নিয়ে অনেকের মধ্যেই রয়ে গেছে ধোঁয়াশা। সেই ধোঁয়াশায় পরিষ্কার করেছে আপনার সময় টেলিভিশন। দেখিয়ে দিলাম, সেই হেডলাইনটা হলো কিভাবে আসলে মানুষের ভয়েসটা হুবহু নকল করে বিস্তারিত। আমাকে যদি পড়তে বলেন আমি পড়তে পারি, কিন্তু আমি দর্শকদের সেই সময় নষ্ট করতে চাই না। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই কিভাবে হুবহু আপনার একটি ভয়েস, অতীতের একটি ভয়েস দিল, এবং ওই ভয়েসকে আপনার কিভাবে যা যা আপনি বলতে চান ওই ভয়েসটা থাকলেই যথেষ্ট।
আপনি যা যা বলতে চান সেগুলো বলাইতে পারবেন। এগুলো আপনার সময় টেলিভিশনে নিউজ করেছে, সুতরাং আপনাকে তার বুঝাইতে হবে না যে কি দিয়ে কি করা যায়। এই সরকার চাইলে সবকিছু করতে পারে। ছবির বিষয়টি, এডিট করার বিষয়টি কিন্তু আপনি সবাই এটা অনেকেই চেষ্টা করলে হয়তো পারবো। সুতরাং এই এডিট করা ছবি আর এডিট করা ওই নকল করা ভয়েস নিয়ে যদি আপনি বলেন যে নুরুল হক নূর মোসাদের এজেন্টের সাথে সাক্ষাৎ করেছে, আমার কথা হলো সাফাদি কি আসলে ইসরায়েলের নাগরিক নাকি ভারতের নাগরিক? আমরা তো তাকে এর আগে ভারতে দেখেছি, সেখানে আসলাম চৌধুরী বিএনপির নেতা তার সাথে সাক্ষাৎ করেছে এবং আসলাম চৌধুরী নিজে স্বীকার করেছে। আমার তো এখন যেটি মনে হচ্ছে যে সাফাদি তো ভারতের নাগরিকও হতে পারে অথবা ইসরায়েলের নাগরিকও হতে পারে। আমার কথা হলো ভারত আপনাদের বন্ধু রাষ্ট্র, যার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, সে যদি সেই ইসরায়েলের নাগরিক ভারতে আসলো, ভারতের তার সাথে বিএনপির একজন নেতা দেখা করলো, আপনারা ভারতকে কেন প্রশ্ন করেন না যে ইসরায়েলের নাগরিক যাদের সাথে আপনাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, রাখি বন্ধনের সম্পর্ক, আপনারা কিভাবে ইসরায়েলের একজন মানুষকে ভারতে ঢুকতে দেন? ভারতের সাথে আপনাদের এত দহরম মহরম, কেন ভারতকে এই কথা বলতে পারেন না? আপনারা উঠতে বসতে খাইতে সবসময় আপনারা ভারতের গীত গান, ভারতের গান গান। হ্যাঁ, এই কথা তো মানে কি বলবো, ভারতের বিরুদ্ধে যদি আমরা একটা কথা বলি, এই নিজুম মজুমদার ভাইরা আমাদেরকে বলে ভারতের দালাল। আজকে দেখেন যে মানে স্বপন বসু নাকি নাম, ওই বসু সাহেবকে বললো যে সে নাকি ধর্মীয় উগ্রবাদী, বিজেপির আরএসএস এর সদস্য। দেখেন, সে বিজেপির আরএসএস এর সদস্য, এই তথ্য তিনি জেনে গিয়েছেন। এর আগে যখন সজীব ওয়াজেদ জয়ের সাথে সাপাদির বৈঠক হয়েছিল, সেই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে নিউজ হয়েছিল। ওই সেই সময় তো বাংলাদেশের গণমাধ্যম কোনো নিউজ করেনি। তার মানে গণমাধ্যমের উপর যে একদমই স্বাধীনতা নাই। এবং এই যে নুরুল হক নূরের বিরুদ্ধে যে নিউজগুলো হচ্ছে, এগুলো কোন গণমাধ্যম প্রকাশ করছে? এগুলোর মালিকানা সত্য আওয়ামী লীগের তথ্যের সাথে জড়িত। এবং আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের পরিবারের লোক, এরা এদের মালিকানা। এদেরকে দিয়ে ইনফ্লুয়েন্স করছে এবং কারা করাচ্ছে? সিআরআই নামক যে প্রতিষ্ঠানটি রয়েছে, যেটি আওয়ামী লীগের প্রতিষ্ঠান, আওয়ামী লীগের গবেষণাধর্মী প্রতিষ্ঠান, যেখানে সমন্বয়ক তন্ময় সাহেব নামের বুয়েটের সাবেক একজন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সে এটা তত্ত্বাবধায়ক করছে। ছাত্রলীগকে আমাকে ভালোবাসবে? ছাত্রলীগকে আমাকে সুম্মা দিবে? নিজের মজুমদার ভাই আওয়ামী লীগের রাজনীতি করে, সে কি আমাকে ভালোবাসবে, সুম্মা দিবে? আপনার তাই মনে হয়? তারা আমাদের রাজনৈতিক প্রতিযোগী। রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে সে তো আমার বিরুদ্ধে কথা বলবে, এটা তো স্বাভাবিক। সে আমার ভয়েস কল আমার ভয়েস কল নকল করবে, সে আমার ছবি এডিট করে কখনো নেকেট ছবি বানাবে, আমি কার সাথে সেক্স করেছি, আমি কার সাথে শুয়েছি, আমি কার সাথে ঘুমাইছি, হয়তো আমার বোর সাথে কি কথা বলেছি 5 বছর আগে, হ্যাঁ প্রেমালাপন করেছি আমার গার্লফ্রেন্ডের সাথে, সেটিও তো তারা ফাঁস করে দিতে পারে। আমরা 18 সালের নির্বাচনের আগে দেখেছি বিএনপির নেতাদের একের পর এক কল রেকর্ড ফাঁস হচ্ছে, এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আমি চ্যালেঞ্জ করছি, আজকে শুধুমাত্র সজীব ওয়াজেদ জয়ের বিষয়টি সামনে আনার জন্যই আজকে নুরুল হক নূরের এই জিনিসটা সামনে আনা হয়েছে, এই অভিযোগটা সামনে আনা হয়েছে। কারণ কি জানেন? কারণ কিছু লোক সজীব ওয়াজেদ জয়কে পছন্দ করে না, যারা তন্ময়ের মতন, যারা নিজুম মজুমদারের মতন, তারা মনে করে সজীব ওয়াজেদ জয়কে কিভাবে বিতর্কিত করা যায়। এর কারণ আমি ব্যাখ্যা করব। সজীব ওয়াজেদ জয় সাপাদির সাথে বৈঠক করেছিল, সেই অভিযোগ এসেছিল এবং সাপাদি নিজেই বলেছিল। আজকে বিবিসির মতন, বিবিসি যদি সাপাদির মন্তব্য নিতে পারে, আজকের বাংলাদেশের গণমাধ্যম কিভাবে সাপাদির মন্তব্য না নিয়ে তারা নিউজ করে? একপাক্ষিক নিউজ তো গণমাধ্যমের চরিত্রের সাথে যায় না। সুতরাং সাপাদির বক্তব্য নেন, নুরুল হক নূরের বক্তব্য নেন। সে যখন সজীব ওয়াজেদ জয়ের সাথে মানে ইসরায়েলের এই ব্যক্তি, সে আসলে কি লিকুদ পার্টির সদস্য নাকি ইসরায়েলের মোসাদের এজেন্ট নাকি মোসাদের সদস্য, এখনো পর্যন্ত আমরা কিন্তু ক্লিয়ার না। একদিকে বলা হচ্ছে সে একটি পলিটিক্যাল দলের নেতা। একজন পলিটিক্যাল দলের নেতা কি করে মোসাদের সদস্য হয়, সেই প্রশ্ন আমি রেখে যাচ্ছি। এটা কি সম্ভব? এই অদ্ভুত ঘটনাগুলো আসলে আপনারা কিভাবে সামনে আনেন আমি জানি না। নুরুল হক নূর বর্তমান সময়ে আজকের আপনার এই টকশোতে, ইউটিউবে তো জরিপ দেওয়া যায়, নিজুম মজুমদার বললেন যে 90% মানুষ নাকি এইটা বিশ্বাস করে। ফেস দ্য পিপল কি টকশো হয়েছে, দেখে নিতে পারেন। 86% মানুষ বলছে নুরুল হক নূরের এই ছবি এডিটেড, এই ভয়েস এডিটেড। মাত্র 14% মানুষ, যারা হয়তো আওয়ামী লীগ করে, তারা তো আমাদের বিরুদ্ধে বলবে, তারা বলছে না এটি রিয়েল ছবি। নিজুম মজুমদার বলছে 90% মানুষ বিশ্বাস করে। আমি এই টক শোতে অনলাইন জরিপ করেন, আমি চ্যালেঞ্জ করে বলছি আজকেও 86%-এর বেশি মানুষ বলবে নুরুল হক নূর বাংলাদেশের এই মুহূর্তে তরুণদের মধ্যে সবথেকে জনপ্রিয় নেতা। নুরুল হক নূর কোন ইসরায়েলের কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেনি। আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করে আজকে দেন, একটা পুল দিয়ে দেন, দেখি সেই পুলের জরিপটা কি হয়। আপনি বললেন শিপন কুমার বসু বঙ্গবন্ধুকে গালি দিয়েছে, নানান বাজে কথাবার্তা বলেছে। দেখেন, বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রামের মহানায়ক, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। বঙ্গবন্ধুকে নিয়ে যে কেউ কটূক্তি করুক না কেন, অবশ্যই সেই প্রতিবাদ বাংলাদেশের মানুষ করবে।
বঙ্গবন্ধুর এই বিষয়টি আমি ক্লিয়ার করে দিলাম। আমাদের জায়গা থেকে আমরা যখন কোটা আন্দোলন করেছি সেই সময় দেখেছেন যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেই কথা কিন্তু আমরা বলেছি। বঙ্গবন্ধু সেই বৈষম্যহীন, শোষণ নিপীড়ন মুক্ত একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার থাকবে। আজকের বাংলাদেশে সেগুলোর কোনো কিছু আছে নাই বলে তো আমরা প্রতিবাদ করছি। আমরা যখন প্রতিবাদ করছি তখন আমাকে বলা হয় আমি রাজাকারের বাচ্চা, অথচ যুদ্ধের সময় আমার বাবার বয়স মাত্র 2 মাস ছিল। একজন মন্ত্রী বলেছে, সরকারের হাই লেভেল থেকে বলেছে আমি নাকি রাজাকারের বাচ্চা। কেমনে সম্ভব? আমার বাবার বয়স 2 মাস, মানে যেমনি ভাবে আওয়ামী লীগের নেতারা 10 বছর বয়স ছিল সেই সময় মুক্তিযুদ্ধ হয়ে গেছে, 8 বছর বয়স ছিল মুক্তিযুদ্ধ হয়ে গেছে, আর আমার বাবার বয়স 2 মাস ছিল, আমার বাবা রাজাকার হয়ে গেছে। এরপরে ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। আমি আমি আর 1 মিনিট 2 মিনিট টাইম চাচ্ছি। এখানে নূরকে বাচ্চা ছেলে বলা হয়েছে, আরেকটি বিষয় বলা হয়েছে যে আনরেজিস্টার্ড একটি ক্লাব। আমরা দেখেন, আওয়ামী লীগ 1949 সালে যে দলটি গঠিত হয়, এই দলটি যেদিন গঠিত হলো সেদিনই কি সে নিবন্ধিত হয়ে গেছে? আজকে তো আমি মনে করি আওয়ামী লীগ এতটা অপরাধ করে ফেলিয়েছে, যদি গণতন্ত্রকামী কোনো সরকার ক্ষমতায় আছে সবার আগে তো আমি মনে করি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার একটি চেষ্টা করবে। যেমনি ভাবে আজকে আওয়ামী লীগের আমলে অন্যান্য দলের নিবন্ধন বাতিল করার হুমকি দেওয়া হয়, আজকে আপনি অন্য দলের নিবন্ধন নাই সেই কথা বলছেন। নিজুম মজুমদার ভাই, আপনার তো আওয়ামী লীগের কোনো পোস্ট পদবি নাই, আপনি কি সুবিধা গ্রহণ করে আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন? আপনি একজন ব্যারিস্টার মানুষ, এর আগে আপনি ইবালির পক্ষে দাঁড়িয়েছেন, একটি বাটপার ইবালি, সবাই জানে বাটপার, যুবকদের টাকা মেরে খেয়েছে, মানুষের কিভাবে মানে মানুষের কিভাবে টাকা পয়সা লুটপাট করেছে সবাই জানে। আমার আজকে এই টকশোতে নিজুম মজুমদার ভাইয়ের কাছে একটি প্রশ্ন আমি করছি। ওই যে রাসেলের বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয় যে সে নাকি অর্থ পাচার করেছে, আপনি তো লন্ডনে থাকেন, অর্থ পাচার কি লন্ডনে করেছে কিনা, আপনার কাছে করেছে কিনা, আপনি একটু জবাব দিয়ে যাবেন। আমি জাস্ট প্রশ্ন করছি, আমি অভিযোগ দিচ্ছি না। আপনি একটু আপনি কেন আপনি কেন মনির ভাই একটু থামেন, একটু মনির ভাই, এই ধরনের কারণে আমি বেয়াদবদের সাথে টকশোতে আসি নাই। ওকে যদি সামনে পেতাম, শোনেন, ওকে যদি সামনে পেতাম না, লিসেন লিসেন টু মি, একদম চুপ, একদম চুপ, বাস্টার্ড, শুয়োরের বাচ্চা, একদম চুপ, বাচ্চা। এভাবে ল্যাঙ্গুয়েজ খারাপ করে যাবেন প্লিজ। নিজুম ভাই বাচ্চা তুই, তুই আমি নিজুম ভাই no, I will not allow any single word like that. এই আমি ওনাকে থামাচ্ছি প্লিজ। আপনি এভাবে গালিগালাজ করা যায় না, গালিগালাজ করা যায় না। কুকুরের বাচ্চা, বাস্টার্ড। কেন আসছেন আপনি এখানে? নিজুম ভাই আমি কাকে রিপ্রেজেন্ট করবো? আমি টাকা পাচার করছি? আমি লয়ার ছিলাম, টাকা পাচার করছি? শুয়োরের বাচ্চা। নিজুম ভাই মামলা করবো দেশে এসে, শুয়োরের বাচ্চারা। এভাবে গালিগালাজ করলে হবে না ভাই দেখেন, আমি 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 একজন রাজনীতিবিদ হিসেবে কি আসলে এই ধরনের আমি তাকে প্রশ্ন করতে পারি না? সে হাঁটুর বাচ্চা নুরুল হক নূরকে নানান কথাবার্তা বলছে, হ্যাঁ, আর সে এইভাবে হ্যাঁ, হ্যাঁ, মানে আমি তো আসলে তার মতন এইভাবে কথা বলতে পারি না। আপনি কি টকশো শেষ করে দিবেন? দর্শকরা অবশ্যই আমরা একটু 1 মিনিট অপেক্ষা করি, দেখি উনি জয়েন করেন কিনা। একটু আমরা অপেক্ষা করি, ওনাকে আমি মেসেজ দিচ্ছি জয়েন করার জন্য। না, উনি যেভাবে গালিগালাজ করলো ভাই, আসলে তিনি ব্যারিস্টার মানুষ, তিনি পাল্টা জবাব দিতে পারতো, তিনি পাল্টা ভাবে কথা বলতে পারতেন, কিন্তু তিনি যেভাবে আসলে গালিগালাজ করলেন, এটা আসলে মানে নেওয়ার মতো না। মানে আপনি কি আসলে তার সাথে কি কথা বলে নেননি যে আসলে টকশোতে আগে যেভাবে তিনি আচরণ করতেন সেই আচরণগুলো করতে পারবেন না? উনি হয়তো আসবেন না, আমরা অনুষ্ঠান শেষ করে দিচ্ছি। দেখেন,
আমাদের নুরুল হক নূরের বিরুদ্ধে যারা অভিযোগ করছে তাদের মুখের ভাষা আচরণটা একটু আপনারা দেখেন, যারা দর্শক আপনারা দেখলেন, কথাগুলো শুনলেন। আমি তার এই খালি যুব সমাজকে যেভাবে বিভ্রান্ত করেছে সবাই জানে, দেশটিকে টাকা পাচার করেছে এই অভিযোগ এসেছে। এখন তিনি তার আইনজীবী হয়েছেন, তিনি এর আগে দেখেছেন যে কিভাবে তাকে আমরা এটা আমাদের আলোচ্য বিষয় নয়, আমার মনে হয় এটা নিয়ে কথা না বলেই বেটার। আমরা বলেছে আমি আমি তো বিষয় আমি তো সামনে বিষয় অভিনেতা জানেন প্রিয়তি প্রিয়তি একটি লেখা সামনে পর্যন্ত সামনে স্বাভাবিক ভাই স্বাভাবিক ভাই। হ্যাঁ, আমি আমার মনে হয় আমরা শেষ করে দিতে পারি অনুষ্ঠান। উনি মনে হয় জয়েন করবেন না, উনি জয়েন করবেন না তো উনি গালাজ করে আমি এটা দর্শকটাই বিবেচনা জানান যে আসলে তাহার হলো এগুলো মতো কিনা। গালি হলো তাদের অস্ত্র, হেরে যায় যারা পাল্টা যুক্তি দিতে পারে না, তাদের অস্ত্রই হলো গালি। উনি মনে হয় জয়েন করবে, আমি একটু অপেক্ষা করি। আচ্ছা উনি মনে হয় আসবেন না, উনি আমাকে কল করতেছে। লাইভে থাকার আমার মনে হয় আমি শেষ করে দিই, কারণ উনি মনে হয় আসবে না বলে। আপনি শোনেন, লাইভে থাকা অবস্থায় কি বলে শোনেন, শোনেন আমি আছি, শোনেন। মেসেঞ্জারে কল আসতেছে তো, কিন্তু কথাটা ক্লিয়ার আসতেছে না। না আপনি 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 কথা আমি আছি, শোনেন, কোনো সমস্যা নেই। উনি যেহেতু নুরুল হক নূরকে অনেক হাঁটুর বয়সী, এরপরে ষড়যন্ত্র রাজনীতি করে, বাচ্চা ছেলে, আনরেজিস্টার্ড মানে ক্লাব এবং অনেক কথা বলেছে, তো সেক্ষেত্রে তো আমাকে অবশ্যই জবাব দিতে হবে। আমি রাজনীতির জায়গা থেকে আমার দলের সদস্য সচিবকে নিয়ে আপনি অযাচিত মন্তব্য করবেন, আর আমি কোনো কথা বলবো না, আপনি এভাবে গালিগালাজ করবেন, এগুলো আপনারা দর্শকরাই বিচার করবেন। তো শেষ করবেন নাকি ওনাকে কল আমি ওনাকে আসলে কলে ঠিক আছে, ক্লিয়ার আসছে না, আমার মনে হয় পাশে থাকুন। গণ অধিকার পরিষদের বিরুদ্ধে ব্যাপকভাবে ষড়যন্ত্র হচ্ছে, গণ অধিকার পরিষদকে অনেকে ধূলিসাৎ করতে চায়, অনেকে ধ্বংস করতে চায়, আমাদেরকে দর্শকরা আপনারা দেখলেন যে কিভাবে আমরা আমাদের লাইভ রিক্সের রাশেদ খান, আমরা শেষ করে দিচ্ছি। কিছু দর্শক যারা এটি আসলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং বলেন সাংবাদিক বলেন ভাষা হতে পারে না। আমি অত্যন্ত বিব্রত, অত্যন্ত মর্মাহত। আমি আর লম্বা করছি না, যে নিজম ভাই চলে এসেছে। ধন্যবাদ, নিজম ভাই চলে এসেছে। যে এইখানে আমি মনির ভাই would you please stop him first? ওকে ওকে। আমি এই টক শোতে দুটো জিনিস আমি আপনাকে বলি, আমি এই টক শোতে কন্টিনিউ করব না। আমি সিম্পলি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব, মানহানির মামলা করবো এর বিরুদ্ধে, একদম 100% শিওর। এইটা কেন করবো আমি আপনাকে বলি। না রিসেন্টলি আমাকে একটু বলতে দেন, আমার এই টক শো না রাখেন। আমার এই টক শোর দুইটা জিনিস আছে। একটা হচ্ছে প্রফেশনালি আই এম এ লয়ার। আমার প্রফেশনাল সাইডে যদি আমি একজন খুনিকেও, মানে মানুষ জানে খুনি বা মানুষ জানে ধর্ষক বা মানুষ জানে ভালো বা মানুষ জানে ফেরেস্তা, ডাজন্ট ম্যাটার। আমি একটা প্রফেশনাল বডিতে আছি, আমি একজন পিওরলি একজন পেশাদার আইনজীবী। আমার ক্লায়েন্টের ব্যাপারে টকশোতে এসে কথা বলতে হবে, এবং আপনি একজন সঞ্চালক হয়ে প্রম্পটলি, আমি ধরে নিচ্ছি অনেক সময় বোঝা যায় না যে, আমি বলি একটু শেষ করি, অনেক সময় হয়তোবা রিফ্লেকশনের জন্য আপনি বুঝতে পারেন নাই বা হয়তোবা বোঝা যায়নি, কিন্তু আমার কথা হচ্ছে এর আগেও এই ছেলেটির সাথে টকশোতে এসে আমাকে
প্রত্যেকটা বার সে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে। এর আগে একবার টকশোতে এসে আমাকে বলেছে যে আপনি দেশে এসে রাজনীতি করেন, এই না সেই না। আজকে এই ছেলেটাকে আমি আসলে আপনাকে আমি বলেছি, আমি নিজে আপনাকে পার্সুই করেছি, আই ওয়ান্ট টু টক সামওয়ান ফ্রম গণ অধিকার পরিষদ রিগার্ডিং দিস ইস্যু, ডিডন্ট আই? আমি আপনাকে বলেছিলাম, বলি নাই? আমি এইটাও বলেছি, আই ওয়ান্ট এ ডিবেট হেড টু হেড। এবং যখন আপনি রাশেদের কথা বলেছেন, আমি বলেছি ওকে, রিজনেবল, ঠিক আছে, ফাইন। আজকে টকশোর ভেতরে শুধু সে না, এর আগের দিন তারেক ওদের দলের, সে আমাকে বলছে টাউট বাটপার। আরে এরা এরা বলে কি? আমি গালিগালাজ করবো না, কি করব? স্টুপিডদেরকে কি বলবো? আদর করবো এখানে বসে বসে? আমার প্রবলেম না, আমার আমার আমি 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 প্রফেশনাল লয়ার, আমি কাকে রিপ্রেজেন্ট করব? উনি সারাদিন জানুক ইভ্যালি বাটপার। ইভ্যালি কোনোদিন কোন কোর্ট অফ লতে প্রুভড হয়নি এই বাটপার। আগে প্রুভড হবে, দেন দেয়ার বাটপার। আর যদি না হয় সেটার জন্য ওর বিরুদ্ধে তো আমি মানহানি মামলা করব, বিকজ সে আমাকে জনসমক্ষে লক্ষ লক্ষ লোকের সামনে সে আমাকে এটা বলেছে। তাহলে কি বাংলাদেশের কোন লয়ার কাউকে রিপ্রেজেন্ট করবে না? আর সবচেয়ে বড় ব্যাপার, আমি লিগাল কোঅর্ডিনেটর ছিলাম এই লিগাল টিমের, আমি কোঅর্ডিনেটর ছিলাম, আমি ম্যানেজ করেছি তাদের লিগাল ইস্যুস গুলা। আমাকে এইভাবে আক্রমণ করবে আমার প্রফেশনের জন্য? তাহলে তো আমাকে বলবে যে আপনি মিথ্যা কথা বলেন, আপনি রেপিস্টের পক্ষে যান, খুনির পক্ষে যান। কে রেপিস্ট, কে খুনি, কে বাটপার? তাহলে আইনের শাসনের কথা যে ওরা বলছে, ওরা ওদের যে আপনার কনস্টিটিউশনে দিয়েছে আইনের শাসন, এটা আইনের শাসন? ওরা নিজেরা বিশ্বাস করে না আইনের শাসন। আমি কার সাথে টকশো করবো আপনি আমাকে বলেন? আমি নূরকে যদি বলে থাকি বাচ্চা, অফকোর্স ইজ এ বাচ্চা ছেলে, ও ছোট ছেলে, এটা তো কোনো অন্যায় না। আমি তাকে বলেছি আনরেজিস্টার্ড, এটা অন্যায় না। দে আর আনরেজিস্টার্ড। সরি, আমার আমার কফের তো প্রবলেম ছিলই। আমি আসলে আমার এখন যে অবস্থা, আমি এর সাথে কথা কন্টিনিউ করতে পারবো না, আবার গালিগালাজ শুরু করব, বিকজ আমি যথেষ্ট আমি যথেষ্ট আমি মনির ভাই, আমি যথেষ্ট ঠান্ডা মাথার একজন ছেলে। আমার ধৈর্য অসীম, আমার ধৈর্য অসীম। শোনেন, আমি আপনাকে বলি, আমি ইগনোর করতে পারি, কিন্তু আমার প্রফেশনের জায়গাতে যখন কেউ হাত দেয় তখন সেটা আমি নিতে পারি না। এই কারণে নিতে পারি না, বিকজ আমার প্রফেশনের জায়গাটা কমপ্লিটলি আলাদা। আজকে যদি আমি যদি রাশেদের লয়ার হই, আই উইল নট কেয়ার ও গণপরিষদের কেউ নাকি ও বিএনপির কেউ, আই ডোন্ট কেয়ার। আমার কাজ, যদি আমি ওর মামলা নেই, আমার একমাত্র টার্গেট রাশেদকে ডিফেন্ড করা। আমি প্রফেশনাল লয়ার, সিম্পল। আমি দেখবই না যে ও আমার সাথে বিতর্কে কি বলেছে না বলেছে, নাথিং। ইয়েস, নীতিগতভাবে আমি হয়তোবা এর মামলা নিব না, ওর মামলা নিব না, সেগুলো আলাদা ব্যাপার। আমি একটা যুক্তি দিয়ে বললাম যে আজকে যদি আমি খোদ ধরা যাক নুরুর মামলা আমি নেই, তাহলেও আমি এটা ভুলে যাব যে নুরুল হক নূর এই পলিটিক্স করে, যদি আমি কখনো তার মামলা নেই। এটা হচ্ছে প্রফেশনাল লয়ারের একটা বড় প্রিন্সিপল। আমাকে সেই জায়গাতে এসে আমি কখনো এইসব নিয়ে আলোচনা করিনি। আমাকে বলছে আমাকে হাইকোর্টে তলব করা হচ্ছে, ওদের দলের বলেছে। হাইকোর্টে তলব করা মানে কি? আমার কাছে জানতে চেয়েছে আপনি কি বলেছেন, আমি এফিডেভিট আকারে দিয়েছি। এখন আমাকে যদি এইটার জবাব দিতে হয় যে আমি বাটপার, আমি টাউট, বা একটা টাউটের পক্ষে লড়েছি, হোয়াট ইজ দিস? কোন কোর্টে প্রমাণিত হয়েছে যে ওরা বাটপার টাউট? আমি যদি জিজ্ঞেস করি। সুতরাং আমার কাছে মনে হয় এই টকশোটা আমি কন্টিনিউ এই কারণে করব না, কারণ পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে একটা টকশোতে থাকা যায় না। পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে থাকা যায় না। আমি যদি কোনো কথা বলে থাকি, আমি কখনোই বলি নাই যে রাশেদ বাটপার, রাশেদ এই প্রফেশন করে, ওই প্রফেশন করে, এগুলো আমি বলবো না, বিকজ এগুলো আমার এথিক্স এর বাইরে। আমি কখনো এই প্রশ্ন কোন ফোরামে করিনি যে নুরুল হক নূর কি চাকরি করে, তার ওয়াইফ কি চাকরি করে, এই চাকরি কেন করলো, ওই চাকরি, এগুলো নিয়ে আমি প্রশ্ন করিনি। আমি প্রশ্ন করতে পারি তাদের অর্থের সংস্থান যেটা আছে সেটা পাবলিকে হিসাব দেখ, পাবলিক মানি যেটা, আমি বড় জোরে এইটা বলবো। তার পার্সোনাল লাইফে, তার প্রফেশন, সে ইউনিলিভারে কেন চাকরি করে, সে অমুক জায়গাতে কেন চাকরি করে, সে তমুক, সে লয়ার কেন, ইঞ্জিনিয়ার কেন, হোয়াট ইজ দিস? তাহলে আমার প্রফেশনটা নিয়ে আমাকে টান দিবে আর সেখানে কোনো ধরনের প্রতিবাদ হবে না, এটা তো অন্যায়, খুবই অন্যায়। আর পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে এই আলোচনাটা চালানো অসম্ভব। আমি রিয়েলি সরি যে আমি আসলে এটা কন্টিনিউ করতে পারবো না মনির ভাই। আমি খুবই আশা নিয়ে এসেছিলাম যে দে আর আমাদের কাছ থেকে লিসেন, আমাদের কাছ থেকে ওদের শেখার আছে। আমি একটু বলি নিজুম ভাই,
পেছনে যেটি হয়ে গেছে, আমার মনে হয় যে সেখান থেকে বেরিয়ে এসে আমরা আলোচনাটা কন্টিনিউ করি, যেহেতু আমাদের অনেক দর্শকরা দেখতেছেন। আমার মনে হয় এইভাবে অনুষ্ঠানটা শেষ করে দেওয়াটা ঠিক হবে না। মনির ভাই, আমার সামান্যতম রুচি চলে গেছে। এই কারণে চলে গেছে রুচিটা, বিকজ আমি একটা ডিবেটের মেন্টালিটি নিয়ে এসেছি, একটা নাইস ওয়ার্ম টক শো হতো, কথা হতো, এখানে জিনিসটা শেষ। এইখানে আমি যখন অপমানিত বোধ করব, আমার নো কমপ্লেন এগেইনস্ট ইউ, হয়তো আপনি রিফ্লেকশনের কারণে বুঝতে পারেননি, হয়তো আপনি প্রতিবাদ উনি যেটা করেছেন, না উনি যেটা করেছেন এইটা 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 খুবই অন্যায় করেছেন একজনের প্রফেশন নিয়ে কথা বলা। আমি আবারও বলছি, বাংলা আমার মনে হয় প্রত্যেকটা মানুষ রাইট রাখেন। এই যে বঙ্গবন্ধুর খুনি, আমি আপনাকে বলি, বঙ্গবন্ধুর যারা খুনি, যারা পলাতক ছিল, ওদের পক্ষে রাষ্ট্র লয়ার দিয়েছে। এখন ওই লয়ারদেরকে গিয়ে যদি আমি বলি আপনি খুনির লয়ার ছিলেন, এটা হবে? এটা হয়? এটা কি ধরনের কথা ভাই? তাহলে তো আমরা কোনো প্রফেশন, আমরা কাউকে রিপ্রেজেন্ট করতে পারবো না কোনোদিন। সুতরাং মানে আমার কাছে মনে হয় এই টকশোটা আমি চালাবো হয়তোবা, কিন্তু আমি আসলে ওই অর্থে, আমি আসলে ওই প্রাণোচ্ছল আলাপটা করতে পারবো না। এবং টু বি অনেস্ট, আমি আমার লজিক গুলোও দিতে পারবো না, বিকজ আমি যথেষ্ট ক্রোধান্বিত হয়েছি। এবং আমি আপনাকে বলছি, আমি এইটার প্রতিকার চাবো, কারণ আমি সেদিন একটা খুবই মাইল্ড একটা সতর্ক করেছিলাম ওদের দলেরই একজনকে, যে লিসেন, ডোন্ট ডু দিস। আমার ধারণা ছিল রাশেদ এই জিনিসটা আমার সাথে করবে না। আমি রাশেদ থেকে কিন্তু সবসময়, আমি যাই বলি না, আমি বলি ওরা ছোট মানুষ, আমি সবসময় বলি দে আর ওরা ওরা ওদের শেখার আছে। আমি বলি না যে, আমি বলি যে ঠিক আছে তরুণরা রাজনীতি করবে, 100% করবে, মেইন স্ট্রিম পলিটিক্স এর বেরোয় নতুন পলিটিক্স আসবে, এইটা আসবে সেইটা আসবে, কিন্তু এই বেয়াদবিটা যখন তারা করবে সেটা নেওয়া যায় না। এবং বারবার বলেছি ডোন্ট ডু দিস। সুতরাং আমি এই আলোচনাটা এখানে চালিয়ে যেতে পারবো না। সরি মনির ভাই, আমি এক্সট্রিমলি সরি, এবং আপনার দর্শকদের কাছেও আমি সরি বলছি, যেহেতু আমি এই প্রোগ্রাম থেকে চলে যাচ্ছি। আমি আপনার কাছে এটার জন্য সরি বলছি। আমি আরেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করবো, বাট নট উইথ দিস গাই এনিমোর। থ্যাংক ইউ। আমার মনে হয় নিজম ভাই, এবার প্রোগ্রামটা শেষ না করে আমরা আমি এটা কন্টিনিউ করতে পারবো না। এটা আমার যে মানে ক্ষমতা আছে সেটার বাইরে। আমি ওর সাথে কথাই বলতে পারবো না, আসলে আমি রেগে যাবো আরেকবার। আমি ইনফ্যাক্ট আমি আপনার সাথে কথা বলছি, আমি ওর দিকে তাকাচ্ছিও না, বিকজ আমার মেজাজ আবার চলে যাবে। হ্যাঁ, সো আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ ইট। আমি খুব আশা নিয়ে এসেছিলাম। I myself told you to arrange this talk show.